So hello viewers, welcome to my channel Medicine Era. Today we will discuss about the scopes of B.Pharm or Bachelor in Pharmacy, the admission process and details about Bachelor in Pharmacy. But we will continue this discussion in Bengali because of some demand of my viewers. Okay, but in my next series of videos I will continue all the things at English. Okay, so don't worry about it. I just continued that particular discussion in Bengali. Okay, so we'll start our discussion about Bachelor in Pharmacy. নমস্কার সবাইকে, আমি শুরু করছি আমাদের আলোচনা আজকে ইন কেস অফ ব্যাচেলর ইন ফার্মেসি অর বি.ফার্ম। এখন গার্জিয়ানদের কাছে একটা সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এরকম একটা সিচুয়েশন চলছে আমাদের সারা বিশ্ব জুড়ে, উই আর গোয়িং থ্রু আ প্যান্ডেমিক সিচুয়েশন অফ কোভিড-19। সো এক্ষেত্রে সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে, আমাদের জীবনযাত্রা, অফিস কাছারি সব কিছুই। তার মধ্যে সব থেকে বড় যেটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে ছেলে মেয়েদের পড়াশোনা। এবং এটার ক্ষেত্রে বলতে গেলে আমি যেটা বলবো যে এখন গার্জিয়ানরা সব থেকে বেশি যে চিন্তাটা করছেন যে আফটার এইচএস এক্সামও এখনো পুরোপুরি শেষ হয়নি, আফটার এইচএস আমার ছেলে বা মেয়েটি কোথায় ভর্তি হবে বা তাকে আমি কোন কোর্সে ভর্তি করাবো। তা সেটা আমাদের বিষয় না আলোচনা, আমাদের বিষয় হচ্ছে যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে ব্যাচেলর ইন ফার্মেসি বা বি.ফার্ম পড়াতে চান তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এবং আগের বার বা তার আগের বার মানে গত ইয়ারগুলোতে যে কিভাবে কাউন্সিলিং প্রসেস হয়েছে বা কোন কোন এক্সামিনেশনের মাধ্যমে মোট অ্যাডমিশনটা চলেছে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার, কারণ এই বিষয়গুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি আমাদের পশ্চিমবঙ্গে ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল যে ক্রাইটেরিয়াগুলো ব্যাচেলর অফ ফার্মেসির ক্ষেত্রে মাথায় রাখতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের এই কোর্সটা বাছাই করতে কোনো অসুবিধা না হয়। এবং আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা ভাই বোন যারা রয়েছে যারা ব্যাচেলর ইন ফার্মেসি পড়তে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ লেসন হতে চলেছে। এবং এই সেশনটা তোমরা ভালো করে শুনলে আমার মনে হয় তোমাদের ব্যাচেলর অফ ফার্মেসির ক্ষেত্রে বা ফার্মাসিউটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে কোনো কিছু পড়াশোনার জন্য তোমাদের অনেক সুবিধা হবে। সো ব্যাচেলর অফ ফার্মেসি নিয়ে ফার্স্টে বলতে গেলেই আমার যে কথাটা মাথায় আসছে যে এই কোর্সটা কারা কন্ডাক্ট করে, ঠিক আছে? সো মাথায় রাখবে দিস কোর্স ইজ অ্যাপ্রুভড বাই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI নিউ দিল্লি, অ্যান্ড তার সাথে যে সবসময় থাকে সে হচ্ছে AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সো তোমরা যখন কোথাও ভর্তি হতে যাবে বা গার্জিয়ানদেরও বলছি, আপনারা যখন আপনার ছেলে মেয়েদের কোথাও ভর্তিতে নিয়ে যাবেন বা কোনো কলেজে, তখন অবশ্যই দেখে নেবেন যে দিস কলেজ ইজ PCI অ্যাফিলিয়েটেড অর নট। ওকে, সো বা PCI অ্যাপ্রুভড অর নট। সো এটা একটু মাথায় রাখবেন। এবং গত বছর বা তার পরের বছর থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোন ইউনিভার্সিটিতে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে ছেলে মেয়েদের পড়াশোনা করাবো, এবং সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো সেই বিষয়ে আমি আলোচনায় আসছি একটু পরে। সো আমি যেটা বললাম যে PCI আর AICTE কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এবছরের শুরুতে AICTE কিছু নোটিফিকেশন পাঠিয়েছিল প্রত্যেক কলেজকে যে ফার্মাসি ইন কেস অফ ফার্মেসি সেই কলেজগুলো AICTEর অন্তর্ভুক্ত নাও থাকতে পারে, তারা শুধুমাত্র PCIকে দিয়েই কাজ চালাতে পারে। সো পশ্চিমবঙ্গে এখনো অনেক কলেজ আছে যারা এখনো AICTEর অন্তর্ভুক্তই আছে, তারা AICTE থেকে বেরিয়ে আসেনি, কিন্তু কিছু কলেজ আছে যারা AICTE থেকে বেরিয়ে এসে শুধুমাত্র PCI এর আওতায় রয়েছে। সো সেগুলো একটু মাথায় রাখবেন যে AICTE আর PCI এই বিষয় দুটোকে একটু ভালো মতো দেখে নেবেন। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে টোটাল ব্যাচেলর অফ ফার্মেসি কোর্সটা, এটা যদি আপনি গভর্নমেন্ট লেভেলে চিন্তা করেন তাহলে সবার আগে আমাদের কিছু গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে যারা এগুলোকে কন্ডাক্ট করছে, মানে ব্যাচেলর অফ ফার্মেসিকে। এছাড়া যে প্রাইভেট কলেজগুলো আছে তারাও কিন্তু কন্ডাক্ট করছে, এবং প্রাইভেট কলেজগুলোকে বলতে গেলে যে ইউনিভার্সিটি কন্ট্রোল করে সেটা হচ্ছে মাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটার আগে নাম ছিল WBUT ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এছাড়া আমাদের এখানে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওয়েস্ট বেঙ্গলে, তারাও বি.ফার্ম কন্ডাক্ট করছে, এবং সেটা শুধুমাত্র তাদের ইউনিভার্সিটির আওতায়, সেক্ষেত্রে ম্যাকআউটের কোনো রকম ভূমিকা নেই। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি আপনার ছেলে মেয়েকে পড়াবেন, সেটা প্রাইভেট হোক কি গভর্নমেন্ট হোক, ঠিক আছে? পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট ফার্মাসি কলেজের সংখ্যা খুবই কম, নগণ্য বলতে গেলে, এবং তাতে সিটও খুব কম। সো বেশিরভাগ ছেলেমেয়েরা নির্ভর করে থাকে প্রাইভেট কলেজগুলোর উপরই। সো
সো আর বেশিরভাগ প্রাইভেট কলেজ ইজ অ্যাফিলিয়েটেড বাই মাকাউট আর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এবার বি ফার্মের অ্যাডমিশনের প্রসঙ্গে আসি। সো আমাদের পশ্চিমবঙ্গে অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। এবং মাথায় রাখবেন যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটো থেকেই কিন্তু বা দুটো ওয়ে থেকেই কিন্তু ফার্মাসিতে আসা যায় এবং ফার্মাসি র্যাঙ্কিংটা সেভাবেই হয়। সো আপনার ছেলে মেয়েকে অবশ্যই পিসিবি অর পিসিএম এই কম্বিনেশনে থাকতে হবে, মিনস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স। কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্স এই সাবজেক্ট দুটো কিন্তু কমন, ঠিক আছে, জাস্ট অল্টারনেটিভ ইন বায়োলজি অ্যান্ড ম্যাথামেটিক্স। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং আফটার দ্য এক্সামিনেশন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কাউন্সিলিং হয়। এবং জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও আমাদের অল ইন্ডিয়া যে জয়েন্ট আছে বা জয়েন্ট এন্ট্রান্স মেইন, তার মাধ্যমেও কিন্তু ব্যাচেলর অফ ফার্মেসি পড়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু মেইনলি যে বিষয়টা আসে সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে। এবং জয়েন্ট এন্ট্রান্স হয়ে যাওয়ার পর তারপর কাউন্সিলিং প্রসেস চলে এবং সেটা সম্পূর্ণরূপে অনলাইন প্রসেস। এবং সেই প্রসেস অনুযায়ী স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করতে হয় তার র্যাঙ্কিং অনুযায়ী, এবং তারপরে সে তার ইচ্ছা অনুযায়ী বা তার চয়েস অনুযায়ী কলেজ চুজ করে। এবং অ্যাকর্ডিং টু অনলাইন কাউন্সিলিং তার যা র্যাঙ্ক হয় সেই র্যাঙ্ক অনুযায়ী তার কলেজ অ্যালটমেন্ট হয়। এইভাবে কয়েকটা স্টেপ বা প্রসেস চলে এবং আলটিমেটলি স্টুডেন্ট সেই কলেজে অন্তর্ভুক্ত হয় এবং সেটা তার পছন্দের হতেও পারে, নাও হতে পারে। তারপরে সে চিন্তা করে দেখবে যে সে সেখানে অ্যাডমিশন নেবে কি নেবে না। কিন্তু যদি তার সেই কলেজ পছন্দ হয় তাহলে আলটিমেটলি তার টোটাল ডকুমেন্টেশন ভেরিফিকেশন স্টার্ট হয় এবং এই ভেরিফিকেশনের পর সে কলেজে অ্যাডমিশন পায়। এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে। তার মানে প্রথমে পরীক্ষা হবে, তারপরে অনলাইন কাউন্সিলিং হবে, তারপরে অ্যাডমিশন হবে। কিন্তু এখন যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, সবার মনেই একটা কোশ্চেন যে পরীক্ষা তো হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্স, কিন্তু কাউন্সিলিংটা হবে কিভাবে? তাহলে আপনাদের বলে রাখি যে কাউন্সিলিং প্রসেস কিন্তু গত অনেক বছর ধরেই অনলাইনে চলছে। সো কাউন্সিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা আসবে, কারণ টোটাল প্রসেসটাই অনলাইন। বাড়িতে বসেই আপনি কাউন্সিলিংয়ে ঢুকতে পারেন, ঠিক আছে। এবং আফটার কাউন্সিলিং তারপরে কলেজ অ্যালটমেন্ট হলে আপনাকে সেই কলেজের সাথে যোগাযোগ করে ডকুমেন্ট ভেরিফাই করিয়ে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এবং আমাদের সরকার এবং ইউনিভার্সিটিগুলো নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করে রেখেছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে যে কীভাবে অ্যাডমিশন হবে, সেটা নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই, একটু ধৈর্য ধরুন, আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। এবার যদি আমি অ্যাডমিশন প্রসেস হয়ে যাওয়ার পর বি ফার্ম কোর্সটা সম্বন্ধে একটু আলোচনা করি, তাহলে বলে রাখি এটা কিন্তু 4 বছরের কোর্স এবং 4 বছরে 8টা সেমিস্টার পরীক্ষা হয়। সো দিস ইজ ডিভাইডেড ইন্টু 8 সেমিস্টার্স, ওকে। এবং এই সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখবেন সেমিস্টার মানে 6 মাস। কিন্তু আমি আমার ভাই বোনদের জানিয়ে রাখি এটা যে 6 মাস মাথায় রেখে কিন্তু তোমরা চলবে না। তোমরা যখন অ্যাডমিশন নেবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে 6 মাসটা গিয়ে দাঁড়াবে 4 মাসে। কারণ একটা কলেজের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে, যেমন সেমিনার থাকে, কলেজে স্পোর্টস থাকে, কলেজের বিভিন্ন ফ্রেশার্স থাকে, বিভিন্ন ফেস্টিভ থাকে। সো সেগুলো মিশিয়ে আলটিমেটলি 2 মাস চলে যায়। সো আমার হাতে পড়ে থাকে 4টে মাস। সো পুরো সিলেবাসটা কিন্তু তোমাকে 4 মাসেই পড়াশোনা করে তোমায় কিন্তু পরীক্ষায় বসতে হবে, মানে সেমিস্টার এক্সাম। এবং মাথায় রাখবে যে সেমিস্টার পরীক্ষায় পার যে পেপার সেটা কিন্তু 100 নাম্বারের হয়, ঠিক আছে। এবং ফাইনাল সেমিস্টার হয় 70 নাম্বারে, আর 30 নাম্বার থাকে ইন্টারনাল মার্কস। তার মধ্যে 25 নাম্বার তোমার ইন্টারনাল পরীক্ষার মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিশন হতে পারে কিংবা রিটেন এক্সামিনেশন হতে পারে, তার মাধ্যমে তোমার মার্কিং হয়। আর যে 5 মার্কস থাকে সেই 5 মার্কসের জন্য তোমার অ্যাটেন্ডেন্স দেখা হয়। সো অ্যাটেন্ডেন্সটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এরকম না আমি কলেজে ভর্তি হলাম, ভর্তি হয়ে বাড়িতে বসে রইলাম এবং এক সময় গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসলাম, সেটা কিন্তু কোনোদিনই হবে না। কারণ মাকাউট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি এবং কলেজগুলো কিন্তু অ্যাডমিশনের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। এবং আমি এটুকু বলে রাখি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, কারণ আমিও একটা কলেজের সাথে যুক্ত, আমি একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো আমি স্টুডেন্ট অনেকদিন ধরে হ্যান্ডেল করছি, দেখছি। তাতে আমি এটুকু বলতে পারি যে দিস কোর্স ইজ আ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। সো তুমি যদি কলেজে ঠিকঠাক করে না যাও, রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড না করো, তাহলে কোনোভাবেই তোমার পক্ষে কোপ আপ করা সম্ভব হবে না। পরবর্তীকালে তুমি গিয়ে দেখবে সেমিস্টারের সময় তুমি খুব সমস্যায় পড়ে গেছো। সো বি কেয়ারফুল ইন দ্যাট সেক্টর, ওকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর যদি মার্কস ডিভাইডেশনের কথা বলো বা মার্কস ভেরিফিকেশনের কথা বলো, তাহলে এখন ম্যাকআউট নিয়ম করে দিয়েছে। আমি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সম্বন্ধে বলছি যে এক্ষেত্রে কিন্তু
4টে করে প্রায় প্রত্যেক মাসে একটা করে ইন্টারনাল হচ্ছে এবং সেটাকে তারা বলছে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। সো CA1 CA2 এভাবে 4টে ইন্টারনাল হচ্ছে এবং আলটিমেটলি সেই মার্কিংগুলো কিন্তু সব অনলাইনের মাধ্যমেই সাবমিট করতে হচ্ছে এবং ম্যাকআউট সেখান থেকে বেছে নিচ্ছে যে টেস্ট অফ 4 যে মার্কটা সেটাই কিন্তু তোমার ইন্টারনালে যোগ হচ্ছে। এবং মাকআউট ইউনিভার্সিটি যেটা সব থেকে এখন ভালো করেছে, আমি এটাকে আমি ব্যক্তিগতভাবে খুব সমর্থন করি, ইচ অ্যান্ড এভরিথিং অনলাইন করে দিয়েছে এবং তোমার মার্কিং, ডকুমেন্টেশন, তোমার রেজাল্টস বলো, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অনলাইন। সো তুমি বাড়িতে বসেই সেগুলোকে অ্যাক্সেস করতে পারো এবং সেখানে কিন্তু কোনো ছাড় পাওয়ারও সুযোগ নেই। সো তোমার মার্কসগুলো কিন্তু টিচাররা অনলাইনেই সাবমিট করছে, তুমি তোমার মার্কিংগুলো অনলাইনেই দেখতে পাচ্ছ এবং আলটিমেটলি পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে চলছে। এবং মাকআউট ইউনিভার্সিটি যেটা সব থেকে ভালো কিছু জিনিস করেছে, যেমন MAR ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট একটা চালু করেছে, যেখানে স্টুডেন্টদের শুধুমাত্র পড়াশোনা নয়, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের মার্কিং করা হচ্ছে। এবং এক্ষেত্রে স্টুডেন্ট মেন্টরশিপের ব্যবস্থাও করা হয়েছে ইউনিভার্সিটি থেকে, যে 10 জন কি 12 জন কি 5 জন করে স্টুডেন্ট পার্টিকুলার একজন টিচারের আন্ডারে যাচ্ছে এবং তাদের সমস্ত অ্যাক্টিভিটি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ মনিটর্ড বাই দ্যাট টিচার। সো টিচারও সেই স্টুডেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল থাকছেন যে স্টুডেন্টদের কী প্রোগ্রেস হচ্ছে, স্টুডেন্টের রেজাল্টের কী প্রোগ্রেস হচ্ছে, তাদের মানসিক অবস্থা কেমন, সো ইচ অ্যান্ড এভরিথিং। সো এটা একটা মেন্টরশিপ প্রসেসটা খুব ভালো প্রসেস। এছাড়াও আমাদের মাকআউট ইউনিভার্সিটি বিভিন্ন রকম নতুন নতুন যে কোর্স সেগুলোও চালু করেছে, অনলাইন কোর্স, সেগুলোও কিন্তু স্টুডেন্টদের খুব ফ্রুটফুল হয়ে দাঁড়াচ্ছে। সো টেকনিক্যাল কলেজে বিশেষ করে ব্যাচেলর অফ ফার্মেসির ক্ষেত্রে বলতে পারি যে শুধুমাত্র পড়াশোনা নয়, তোমাদের কিন্তু প্রত্যেকটা দিকেই খুব ওয়াকিবহাল থাকতে হবে। কারণ একটা স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনা দিয়ে কিন্তু তার বিচার হয় না, কারণ পরবর্তীকালে তোমরাও বিভিন্ন ইন্ডাস্ট্রি জয়েন করবে, বিভিন্ন রকম জব প্রসপেক্টে যাবে, সেখানে কিন্তু তোমাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, তোমাদের বিভিন্ন রকম জিনিসের সাথে অ্যাটাচমেন্ট, বিভিন্ন রকম অনুষ্ঠানকে বাস্তবায়িত করা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটা বড় লিডারশিপ এবিলিটি, এগুলোও কিন্তু তোমাদের একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সো ইউনিভার্সিটি কিন্তু এই বিষয়গুলোর উপর খেয়াল রাখছে এবং প্রত্যেকটা জিনিসকে খুব সঠিকভাবে মনিটর করছে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই 2 মাস ধরে লকডাউন চললো, কলেজে কেউ যেতে পারিনি এবং স্টুডেন্টরাও কলেজে আসতে পারিনি, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু থেমে থাকেনি। কারণ ইউনিভার্সিটি প্রত্যেকটা জিনিসকে অনলাইন করে দিয়েছে এবং আমরা অনলাইনেই স্টুডেন্টদের পড়াতে পারছি এবং স্টুডেন্টরাও বিভিন্ন অ্যাসাইনমেন্ট, তাদের এক্সামিনেশন সব অনলাইনের মাধ্যমেই দিতে পারছে, যার ফলে পড়াশোনাটা কিন্তু অনলাইনের মাধ্যমেই চলছে, কোনো কিছু কিন্তু থেমে নেই। এবং এটা একটা খুব বড় পদক্ষেপ, যার ফলে আমরা আমাদের সিলেবাসগুলোও শেষ করতে পেরেছি এবং স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা সুবিধাজনকও হয়েছে। এবং আশা করি ফাইনাল যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু একটা ভালো কিছুর মাধ্যমেই হবে, সেটা আশা রাখছি। এবার প্রোগ্রেস যেদিকে হবে সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সো যারা গার্জিয়ান আছেন তাদেরকে আমি বলবো যে ব্যাচেলর অফ ফার্মেসি সম্বন্ধে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, কারণ একটা কোর্স করাতে গেলে আপনার ছেলে বা মেয়েকে আপনাকে এগুলোও কিন্তু মাথায় রাখা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় যেটা চলে আসে ছেলে মেয়েকে ভর্তি করানোর সময়, যে কোর্স ফি। কোর্স ফির ক্ষেত্রে আমি বলবো যে 4 বছরে ব্যাচেলর অফ ফার্মেসি পড়াতে গেলে ম্যাক্সিমাম 4 লক্ষ টাকা খরচা, ঠিক আছে, ইন্ডিয়ান রুপিজে 4 লক্ষ টাকা ম্যাক্সিমাম। এবার কলেজ ওয়াইজ সেটা ভ্যারি করে, সেটা কোনো কলেজে হয়তো 3.5 লাখ হতে পারে, কোনো কলেজে সেটা 3,80,000 হতে পারে, কোনো কলেজে 4 লাখ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যেই ভ্যারি করে। এবং কিছু কিছু কলেজে ম্যানেজমেন্ট কোটার সিট থাকে, সেক্ষেত্রেও কিন্তু কিছু এক্সট্রা ফিস দিতে হয়, ম্যানেজমেন্ট ফিস, সেটা বিভিন্ন কলেজের রেসপেক্টে নানা রকম হয়ে থাকে। সো এইগুলো একটু মাথায় রাখবেন। আর TFW টিউশন ফি ওয়েভার বলে একটা স্কিম আছে, যেটার ক্ষেত্রে হয়তো যেসব স্টুডেন্টরা একটু গরিব ফ্যামিলি থেকে বা একটু যেখানে অর্থের সামঞ্জস্যটা খুব কম, সেসব ফ্যামিলি থেকে বিলং করছে, তারা জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার সময় TFW স্কিমে ওখানে টিক মার্ক করতে পারে, তাহলে পরবর্তীকালে তাদের র্যাঙ্ক যখন বেরায়, তাহলে যদি তারা এলিজিবল হয় তাহলে তাদেরকে কিন্তু TFW স্কিমের মধ্যে ফেলা হয়। এক্ষেত্রে ভর্তির সময় যদি সে TFW স্কিমের মধ্যে পড়ে, তাহলে তার টিউশন ফিটা ওয়েভ হয়ে যায় বা টিউশন ফিটা তাদেরকে আর দিতে হয় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে TFW কোটা। ওকে, এছাড়া স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা আছে, কলেজগুলো আলাদা করে নিজেদের স্কলারশিপও দেয়। এছাড়া গভর্নমেন্ট থেকেও প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করা আছে, সেগুলো একটু দেখে নেবেন। প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে যে কখন কোন স্কলারশিপটা আমি অ্যাপ্লাই করবো, যাতে তার টিউশন ফির ক্ষেত্রে, কারণ অনেক টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে, সো এই জায়গাটা যাতে একটুখানি ব্যালেন্সে আসে। এবং গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু ফিজ এত কিছু না, কারণ গভর্নমেন্ট সেখানে সাবসিডি দেয়, সো ফিজ সেখানে খুবই কম।
কিন্তু আমি যে ফি স্ট্রাকচারটা বললাম দ্যাট ইজ অনলি ফর দ্য প্রাইভেট কলেজেস। ওকে, সো এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। এছাড়া ব্যাচেলার অফ ফার্মেসির ক্ষেত্রে যদি কোর্স ওয়ার্কের কথা বলো, তাহলে এক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের একটা ব্যাপার থাকে, যেখানে স্টুডেন্টকে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তার ট্রেনিংটা করতে হয় ইন কেস অফ ফার্মাসিউটিক্যাল ফিল্ড, এবং সেটা কোর্স ওয়ার্কের মধ্যেই থাকে। সেটা হয়তো কলেজ কন্ডাক্ট করিয়ে দেয় বা স্টুডেন্টকে নিজের ব্যবস্থা করে নিতে হয় অ্যাকর্ডিং টু হিজ অর হার রেফারেন্স। ঠিক আছে, সো এরকম এখন মোটামুটি একটা কি দুটো ট্রেনিং করতে হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। সো এটা একটু তোমার মাথায় রাখবে, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। এবং আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষার বিষয়গুলো। তো আমি সবই বললাম যে কীভাবে পরীক্ষা হয়। সো 8টা সেমিস্টার কিন্তু এইভাবেই মার্কস ডিভিশন হয়, এবং প্রত্যেক সেমিস্টারে যদি আমি দেখি তাহলে হয়তো 4টে করে প্র্যাকটিক্যাল পেপার থাকে, 5টা করে থিওরি পেপার থাকে, বা সেটা ভ্যারি করে, সেখানে 4টে প্র্যাকটিক্যাল হতে পারে, আবার 3টে থিওরিও হতে পারে। সো এগুলো ভ্যারি করবে। এবং আমি অ্যাজ এ সিনিয়র তোমাদের এটুকু বলতে পারি, বা অ্যাজ এ টিচার এটুকু বলতে পারি, যে তোমাদের কিন্তু ব্যাচেলর অফ ফার্মেসি পড়বার জন্য মাথায় রাখবে যে তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটো সাইড যেন খুব স্ট্রং হয়, বা এই দুটো সাইড একটু ভালো করে পড়াশোনা করে নেবে। ঠিক আছে, কারণ বেশিরভাগ বিষয়বস্তুটা কিন্তু এর ওপরই দাঁড়িয়ে আছে, মিনস বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। সো এটা একটু মাথায় রেখো, অ্যাজ এ সাজেশন তোমাদের আমি দিলাম এটা। আর ইউজিসি থেকে অলরেডি প্রত্যেকটা কলেজগুলোর কাছে নোটিফিকেশন চলে এসছে যে এবার হয়তো এই কোভিড-19-এর জন্য কোর্স ওয়ার্ক বা সেশনটা হয়তো 1 মাস করে পিছিয়ে যাবে। যেটা ফার্স্ট ইয়ারের ক্লাস, মানে যারা নতুন ভর্তি হবে, নতুন অ্যাডমিশন নেবে, তাদের আগস্ট থেকে চালু হতো, সেটা হয়তো সেপ্টেম্বর হয়ে যাবে। কিন্তু আশা করি কোনো রকম সমস্যা হবে না। তাই গার্জিয়ানদের প্রত্যেকে বলছি যে আপনারা কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আমরা কিন্তু কলেজগুলো থেকে ভীষণভাবে চেষ্টা করছি, এবং ইউনিভার্সিটিও চেষ্টা করছি যাতে প্রত্যেকটা প্রসেস স্মুথ ওয়েতে হয়, যে নতুন যে ছেলেমেয়েরা আসবে, কলেজে ভর্তি হবে, তাদের যেন কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। আর যেটা মাথায় রাখবেন যে ইউজিসির এই নোটিফিকেশনটা অনুযায়ী হয়তো সেশন 1টা মাস করে পিছিয়ে যাবে। আর একটা সাজেশন আমি আমার তরফ থেকে আপনাদের দিয়ে রাখছি, যখনই আপনার ছেলে বা মেয়েকে কোনো কলেজে ভর্তি করাবেন, অবশ্যই সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার একটু ভালো মতো দেখে নেবেন, যে তাদের ল্যাব কী রয়েছে, ল্যাবের ইনস্ট্রুমেন্ট কী রয়েছে, তাদের ক্যাম্পাসিং শিডিউলটা কেমন, বা তাদের গত বছরগুলোতে ক্যাম্পাসিং কেমন হয়েছে, কোন কোন কোম্পানি এসছে, এবং অবশ্যই তাদের ফ্যাকাল্টি স্ট্রেংথ, যে কজন ফ্যাকাল্টি ওখানে রয়েছে, তারা কি মানে কতজন আছেন, কোথা থেকে বিলং করছেন, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এগুলো জেনে নিলে আমার মনে হয় যে আপনাদের কলেজটা চুজ করতে বা ভালো কলেজে আপনার ছেলে বা মেয়েকে অ্যাডমিশন করাতে অনেক সুবিধা হবে। এই হলো টোটাল ব্যাচেলর অফ ফার্মেসি নিয়ে, মানে আপনাদের যা জিজ্ঞাসা আর কি, একটা কলেজে ভর্তি করাতে গেলে আপনার ছেলে বা মেয়েকে আপনি যে বিষয়গুলো মাথায় রাখতে হয়। সো এগুলো আমি একটু আলোচনা করলাম, আশা করি আপনাদের সাহায্য করতে পেরেছি। এবং এটাও আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটুখানি ভালো মতো ভাববেন, চিন্তা করবেন, কারণ এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনার ছেলে মেয়ের ক্যারিয়ার শুরু করতে গেলে এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। আর যদি ব্যাচেলর অফ ফার্মেসির স্কোপ নিয়ে আপনারা আলোচনা আমি করতে চাই বা আপনাদের শোনাতে চাই, তাহলে আমি এখন এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কিছু বলছি না, কারণ অলরেডি আমি এই বিষয়ের উপর একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং যেসব স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ফার্মেসি করতে চাও, কারণ অনেকেই আছে ডিপ্লোমা ফার্মেসি করতে চায়, তাদেরকে আমি বলবো যে তার উপরও আমার একটা ভিডিও তৈরি করা আছে অলরেডি, এবং সেটা অলরেডি পাবলিশড, সেটারও লিঙ্ক আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো তোমরা সেগুলো দেখে নিও, আমার মনে হয় তোমাদের পক্ষে সেটা ফ্রুটফুল হবে। ওকে, সো আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এবং লাইকটা অবশ্যই প্রেস করবেন। এবং আশা করি পরবর্তীকালেও আমি আরও ভিডিও তৈরি করতে পারবো, এবং এই বিষয়গুলোর উপর মাথায় রেখে, কারণ আমার স্পেশালাইজেশন হচ্ছে ফার্মেসি। সো আমি ফার্মেসি রিলেটেড ভিডিওগুলোই তৈরি করি। সো ফর অল মাই ভিউয়ার্স, আই এম রিকোয়েস্টিং ইউ কাইন্ডলি subscribe my channel and also press the bell icon and also click the like button. Okay, so thank you very much for your valuable time, and have a nice day ahead. Thank you.